60 crossed. Time for 100 now. 100 also easily crossed. 70 পর্যন্ত দেন এই যে ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিলাম, ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিলাম, 4th গিয়ারে ছিলাম, 3rd-এ ক্লাচ ছেড়ে দিলাম, 2nd-এ নিয়ে এসে ক্লাচ ছেড়ে দিলাম, কিন্তু বাইকটার রিয়ার টায়ার কি স্লিপ করেছে? করেনি কিন্তু। আর এটা এখন আমরা এখানে এলইডি প্রজেক্টর পাচ্ছি, আর যেই আমি এখানে হাই বিম লো বিম পাস লাইটটা অপারেট করছি, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 বাজাজ পালসার RS200। আর টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। আর শুধুমাত্র রাইড রিভিউ না, বাইকে কিন্তু কোম্পানি অনেক কিছু আপডেট করেছে। সো ওই আপডেটের জন্য চালানোর টাইমে স্পেশালি আপনি কি ডিফারেন্স বুঝতে পারছেন সেটার ব্যাপারে আজকে আপনাদের সাথে আমি ডিসকাশন করবো। তার সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এগুলোর ব্যাপারে তো ডিসকাশন হবেই। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই 150-200 সিসির মধ্যে এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয় তাহলে কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু OSL বাজাজ ঠাকুরপুকুর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি বাজাজ বা যদি আপনি চেতাকে প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে এখানে কিটা দেখিয়ে দিই। প্রতিটা ভিডিওর মতো দেখুন ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম, এটাতে কিন্তু কোনো রকমের চেঞ্জ আপনারা পাবেন না। এবার দেখুন মোটামুটি 8খানা চেঞ্জ এখানে করা হয়েছে। সব থেকে প্রথমে আপনাদের আমি বলবো অ্যাবাউট কালার। আগের থেকে এখন কিন্তু কালার কমপ্লিটলি কোম্পানি চেঞ্জ করে দিয়েছে। এখন আপনি 3টে নতুন কালার পাচ্ছেন। এখানে আপনি এই যে স্যাটিন ব্ল্যাক কালার এটা পাচ্ছেন। এর বাদে যদি আপনি দেখেন এখানে কিন্তু আরও 2টো কালার আছে, যেরকম বলতে পারেন গ্লসি রেসিং রেড অ্যান্ড দেন আপনারা এখানে কিন্তু পার্ল মেটালিক হোয়াইট, 3টে টোটাল কালার আপনারা পাবেন। এর বাদে আমি আপনাদেরকে, বিকজ কালারটা একদমই নতুন, একবার 360 ভিউ আপনাদের দিয়ে দিই। আচ্ছা, চেঞ্জ কী হয়েছে আপনাদের বলছি, কিন্তু ভিউটা একবার এখানে দেখে নিন। আগের মতন এখনও ভাইজারটাকে মোটামুটি সেম রাখা হয়েছে। এখানে হালকা ওই গ্রে কালারটা আপনি পাচ্ছেন, অ্যান্ড দেন এখানেও মাডগার্ডটা মোটামুটি আপনি গ্রেতেই পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে দেখুন এই স্টিকারিংগুলো কিন্তু আপনি হোয়াইট কালারে পাচ্ছেন। পালসারটাকে এখানে সেম রাখা হয়েছে। রেসপোর্ট স্টিকারিং এখানে হোয়াইট কালার, এখানে 200-এ বলতে পারেন একটা হালকা স্টিকারিং আপনি পাচ্ছেন। এখানে ইঞ্জিনের কালারটা চেঞ্জ হয়েছে, এগুলো মোটামুটি ব্ল্যাকে আছে। RS এখানে লেখা হয়েছে। এখানে হালকা একটা ওই বলতে পারেন গ্রে ব্ল্যাক বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড আছে। এখানে কিন্তু ওই আবার গ্রে অ্যান্ড দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আর তারপরে দেখতে পাচ্ছেন টায়ারেও কিন্তু এখানে ওই স্টিকারিংগুলো কিন্তু হালকা করা হয়েছে, সো দ্যাট যেন এটাকে স্পোর্টি একটা লুক দেওয়া যেতে পারে। অ্যান্ড দেন এখানে যদি দেখেন, যেরকম আপনি এখানে লেফটে দেখেছেন, রাইটে যেরকম দেখলেন, লেফটেও কিন্তু মোটামুটি জিনিসপত্র আপনি কালার ওয়াইজ সেম পাবেন। আচ্ছা, কালারটা হয়ে গেল। এইবার সবথেকে প্রথমে ফ্রন্ট দিয়ে শুরু করি। দেখুন এখানে ইগনিশনটাকে আমি অন করি। আগে এখানে ইগনিশনটা আমি এখানে যে অন করছি, আগে আমরা এখানে কিন্তু বলতে পারেন যে হ্যালোজেনের হেডল্যাম্প পেতাম, ঠিক আছে, প্রজেক্টর। এখন আমরা এখানে এলইডি প্রজেক্টর পাচ্ছি। আর যেই আমি এখানে হাই বিম লো বিম পাস লাইটটা অপারেট করছি, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে। এখন আমরা এখানে কিন্তু একটা প্রাইম যে ডিফারেন্স সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এটাকে আমরা এখানে অফ করে দিই। অ্যান্ড দেন আরেকটা ব্যাপার বলেই দিই, এখানে আমরা টার্ন ইন্ডিকেটার কিন্তু আমরা এখানে এলইডি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা নেক্সট চেঞ্জ আপনাদের বলবো, আগে এই যে মাডগার্ডটা এখানে হালকা ওই কার্বন ফাইবারের ফিনিশ ছিল, যেটা এখন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপরে টায়ারটা যদি আপনাদের দেখায়, এখানে কিন্তু আরও একটু চওড়া করে দেওয়া হয়েছে। আগে মোটামুটি 100 mm ছিল, এখন কিন্তু আপনি এখানে 110/70 সেকশনে পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। অ্যালয় হুইলে চেঞ্জ হয়নি, কিন্তু টায়ারটাকে আরও মোটা করা হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট যে চেঞ্জটা আপনি পাবেন, আচ্ছা এটা চেঞ্জ না, হালকা একটা ডিফারেন্স বলতে পারেন। আগে বাইব্রে পেতেন, এখন কিন্তু গ্রেমিকা ক্যালিপার পাচ্ছেন। তারপরে দেখুন ইঞ্জিনের কালারটা এখানে হালকা চেঞ্জ হয়েছে, আর দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবার আপনাদের কীরকম লাগছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করবেন। DTSI কোম্পানি আগের থেকে এখানে সরিয়ে দিয়েছে বলতে পারেন। আর হ্যাঁ, ইঞ্জিনে কিন্তু চেঞ্জ কিছু হয়নি বলতে পারেন। 199.5 cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 valve ফিলেটেড ইঞ্জিন যেরকম আগে পেতেন, এখনও কিন্তু সেম পাচ্ছেন। ইনফ্যাক্ট পাওয়ার ফিগারেও কিন্তু চেঞ্জ হয়নি। 24.5 PS এর ম্যাক্স পাওয়ার অ্যান্ড দেন 18.7 নিউটন ম্যাক্স টর্ক। কিন্তু চেঞ্জ কী হয়েছে, এখানে এখন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া হয়েছে, যেটাকে কিন্তু আগে আমরা রাইডের টাইমে ডেফিনেটলি টেস্ট করে দেখবো। আর এখানে বলতে পারেন বিকজ অফ দিস কতটা কি চেঞ্জ হচ্ছে রাইড ডাইনামিক্স, ওটা কিন্তু আমরা রাইডের টাইমে দেখবো। আচ্ছা, এরপরে যদি দেখেন রিয়ার সেকশন, এখানে কি আগে 130 সেকশনের টায়ার পেতেন, এখন 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এর বাদে দেখুন এখানে রেডিয়ালটা আসা উচিত ছিল কিনা সেটা কিন্তু আপনারা নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর তারপরে নেক্সট যে চেঞ্জটা আপনাদের বলবো, সবথেকে বেশি বলতে পারেন একটা কন্ট্রোভার্সিয়াল চেঞ্জ, সেটা হচ্ছে এই যে রিয়ারে। আচ্ছা, এর সবথেকে প্রথমে আমি এখানে যে টার্ন ইন্ডিকেটরটা এটাকে অন করে রাখি। দেখুন ইন্টিগ্রেটেড, খুব বেশি রোদ আছে সেজন্য হয়তো বুঝতে পারছেন না। যদি শুধুমাত্র এখানে দেখুন, যদি টেল ল্যাম্পটা জ্বলে, এইটা জ্বলবে,
কিন্তু যদি আপনি ইন্ডিকেটারটা জ্বালিয়ে লেখেন, বলতে পারেন লেফট বা রাইট ইন্ডিকেটার, এই যে রাইটের জ্বালানো আছে, এখন দেখুন এটা এখানে ইন্ডিকেট হচ্ছে। দেখুন আমার কি মনে হচ্ছে যে নর্মালি দেখলে খারাপ লাগছে, কিন্তু যখন এই নাম্বার প্লেটটা এখানে বসবে না, তখন কিন্তু খুব বেশি খারাপ লাগবে না। এবার হ্যাঁ, অন্য একটু হলে আরও বেটার হতে পারতো। এবার আপনাদের কি বক্তব্য এখানে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। তার সাথে এখানে রিফ্লেক্টারটা তো আছেই, নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর দেখুন এরকম বলা হচ্ছে যে NS 400Z থেকে এখানে এই যে টায়ার হাগারটাকে, এটাকেও এখানে নেওয়া হচ্ছে, সো এটাকে আপনি একটা চেঞ্জ হিসেবে কিনতে পারেন। আচ্ছা, এরপরে যদি দেখেন নেক্সট চেঞ্জ কি, সবথেকে বড় চেঞ্জ হচ্ছে এখানে এটার মিটার কনসোলটা। এবার এটাকে অফ করে অন করি, কমপ্লিটলি ডিজিটাল অ্যান্ড এখানে বলতে পারেন এটা ব্লুটুথ এনাবেলড। যে আপনি অন করছেন পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, দেখতে পাচ্ছেন ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটার দেখাচ্ছে, 3টে মোড দেওয়া হয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি দেখাচ্ছে। এখানে যদি মোড বাটনটাকে ইউজ করেন তাহলে দেখুন এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি দেখাচ্ছে, ট্রিপ এ, ট্রিপ বি, ঠিক আছে, ওয়ার্নিং মানে ফিউল যেহেতু নেই, ওয়ার্নিং এন্টার করলে ফিউল ভরাতে বলবে, সেটিংসে গেলে ক্লক, এই জিনিসগুলো সেট করতে পারবেন। আর তারপরে এখানে যদি এই বাটনটাকে আপনি ডাবল ট্যাপ করেন তাহলে দেখুন রেনে ছিল, এখন এটা অফ রোডে চলে গেল, ঠিক আছে, বা আবার ডাবল ট্যাপ করলে অফ রোড থেকে কিন্তু আপনি এখানে রোডেও চলে আসতে পারবেন। আর যেহেতু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, আপনি যদি বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে এখানে আপনি ন্যাভিগেশন ইউজ করতে পারবেন, বলতে পারেন টার্ন বাটন ন্যাভিগেশন বা কল SMS অ্যালার্ট, আরও কারেক্ট ফিচার কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। আর তার বাদে যদি আপনাদের এখানে দেখাই, টাচ সিগন্যালগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, নিউট্রাল পজিশন সেন্সার আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে কিন্তু বলতে পারেন যে শিফট ইন্ডিকেটার, ওটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ওটাকে চালানোর টাইমে আমি আপনাদেরকে আগে বলবো, এই যে এই লাইট দুটোতে, ঠিক আছে। অ্যান্ড দেন এর বাদে আপনি আরেকটা কি এখানে জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে মোবাইল চার্জিং পোর্ট। এবার দেখুন মোটামুটি কী কী চেঞ্জ হয়েছে ওটা আপনাদের বলে দিয়েছি। এর বাদে কী কী আছে যেটা আমরা আগে পেতাম, চলুন সেটার ব্যাপারে আপনাদেরকে বলে দিই। আর দেখুন এই যে চেঞ্জগুলো হয়েছে তার জন্য প্রাইসের ব্যাপারটা কি, আগে মোটামুটি 2,14,000 টাকা পর্যন্ত প্রাইস ছিল, এখন 10-11,000 টাকা মতন বেড়েছে, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারেন 2,24,597। এবারে প্রাইসটা কিন্তু আমি কলকাতা প্রাইস বলেছি, আপনার এতে ডিফারেন্ট হতে পারে। তো যদি আপনার এরিয়া প্রাইস জানার প্রয়োজন বোধ করেন তাহলে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার এরিয়া প্রাইসটা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করার। আগের মতন এখন আমরা মোটামুটি ওই রকমই একটা এখানে ভাইজার পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে আপনি এখানে কিটা অন করছেন, LED DRL আমরা এরকম করে এটাও এখানে পেয়ে যাচ্ছি। লাইটটার ব্যাপারে আপনাদেরকে আমি অলরেডি বলেছি, এটা এখানে এবার অফ করে দিই। তারপরে যদি দেখেন এখানে স্টিকারিং পাচ্ছেন, ফ্রন্টের ভিউটা কিন্তু আগের মতনই আছে, কোনো চেঞ্জ এখানে হয়নি। ফাইবারটার ব্যাপারে আপনাদেরকে অলরেডি বলেছি, টায়ার বলে দিয়েছি, ডুয়াল চ্যানেল ABS আমরা আগেও পেতাম, এখনও আমরা পাচ্ছি। 300 mm এর এই ডিস্ক ব্রেকটা আমরা আগেও পেতাম, এখনও পাচ্ছি। ABS আছে, গ্রেমিকা আগে পেতাম না, এখন পাচ্ছি, এটা বলেছি আপনাদেরকে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু এখনও 37 mm এর টেলিস্কোপিক ফোকই পাচ্ছি উইথ দিস রিফ্লেক্টার। এবার এটা কি USD হওয়া উচিত ছিল? বিকজ কারিজমা বলুন বা আপনি R15 বলুন, টাফেস্ট কম্পিউটার তাদের কাছে কিন্তু আছে। এবার এটাতে হওয়া উচিত ছিল কিন্তু নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের পুরোপুরি আমি বলে দিয়েছি। এইবার আপনাদেরকে আমি যেটা শোনাতে চাইবো সেটা হচ্ছে এক্সজস্টের সাউন্ডটা, বিকজ এক্সজস্ট কিন্তু বা ইঞ্জিন বলতে পারেন কোনো রকমের চেঞ্জ হয়নি, আওয়াজটা আপনারা এখানে শুনে নিন। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, আমার তো কোনো চেঞ্জ ফিল হচ্ছে না, আপনাদের যদি ফিল হয় নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরপরে যদি দেখেন আগের মতন এখনও 230 mm এর পেটেল ডিস্ক আছে। এবার দেখুন পেটেল ডিস্ক কিন্তু দুটোতেই আছে। পেটেল ডিস্ক ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করতে হেল্প করে, ABS এর রিং, গ্রেমিকা ক্যালিপার। আর আগের মতন এখনও বলতে পারেন যে নাইট্রক্স মনোশক সাসপেনশন, এটাও আপনারা পেয়ে যাবেন। এবারে টেল ল্যাম্পের ব্যাপারটা আপনাদেরকে আমি বলেছি। সিটটা যদি দেখেন কীরকম কুশনিং আছে, আগে বলবো 810 পর্যন্ত সিট হাইট, আপনার হাইট যদি 5 পর্যন্ত হয়ে থাকে, চালাতে বা ম্যানেজ করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। এখানে কিন্তু আপনারা এই যে বলতে পারেন ট্যাঙ্ক প্যাড পাচ্ছেন, সো দ্যাট এখানে যেন স্ক্র্যাচেস যেন খুব একটা না হয়। অ্যান্ড দেন ট্যাঙ্ক যদি আপনারা দেখেন মোটামুটি 13 লিটার আগের মতনই আছে, মাইলেজ 30 থেকে 35 পর্যন্ত আপনারা কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর যেহেতু এখানে E20 স্টিকারিং দেওয়া আছে, আপনি এই ইঞ্জিনটাকে কিন্তু ফ্লেক্স হুইল দিয়েও রান করাতে পারবেন। আর তারপরে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনি একটু কম মনে হতে পারে, বিকজ 157 যদি আপনি বাম্পি রোডে চালান, নর্মাল রোডে চালালে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর ওয়েট দেখুন আগের মতন মোটামুটি, আগে যেরকম 165-166 কিলোগ্রাম ছিল, এখন যেহেতু দেখুন কসমেটিক চেঞ্জের মধ্যে যদি দেখেন, মানে বলতে পারেন যে চেঞ্জ মেন যদি ওয়েটকে কী ইফেক্ট করবে সেটা হচ্ছে টায়ার, মোটামুটি 1-1.5 কিলোগ্রাম তো বেড়েছে। আর তার বাদে এখানে যদি আপনি এখানে লেফট পোর্শনটাতে আসেন, তাহলে এখানে এই যে সাইড গার্ড যেরকম আগে পেতেন এখনও পাচ্ছেন, অ্যান্ড দেন বক্স এক্সটেন্ড সুইং আর্ম, অ্যান্ড দেন মেন স্ট্যান্ড আগেও ছিল না, এখনও নেই। সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সরও আপনারা পেয়ে যাবেন উইথ 6 স্পিড গিয়ার বক্স, অ্যাক্সিলারেশন অ্যান্ড
স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দুটোকে কিন্তু আমরা এখানে আগেও টেস্ট করে দেখবো, ঠিক আছে। আর তার বাদে যদি দেখেন এখানে কিন্তু আমরা পুরোপুরি বলতে পারেন এই যে ক্লিপ অন হ্যান্ডেল বার এটা আমরা এখানে পেয়ে যাবো। এখানে যদি দেখেন হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এখানে টগল করার জন্য এম এর বাটনটা, টার্ন সিগন্যাল, হর্নটা যথেষ্ট লাউড বলতে পারেন, কিল সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি অলরেডি এখানে শুনিয়েছি, কনসোলটা আপনাদের বলে দিয়েছি। অ্যান্ড দেন যদি আপনি এখানে এই মিররটা দেখেন কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, আগে আমরা চালানোর টাইমে কিন্তু এটা ডেফিনেটলি ডিসকাস করব। এবার দেখুন মেন যে চেঞ্জগুলো হয়েছে কি না, আগে কী ছিল সব কিছু বলে দিয়েছি। চলুন এবার রাইডে যাই, দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্সটা এই বাইকটার সাথে কীরকম হতে পারে। তবে বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক। দেখুন সবথেকে প্রথমে সিটের ব্যাপারটা বলবো, 810 পর্যন্ত সিট হাইট, ঠিক আছে। সো আপনার হাইট যদি 5'5" পর্যন্ত বলেছি, 5'4", 5'5" পর্যন্ত হলে খুব একটা প্রবলেম হবে না, বাইকটাকে ম্যানেজ করতে বলতে পারেন। খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু হালকা একটু ঝুঁকছেন। রিয়ার ফিটেড ফুটপেক্স ওই স্পোর্টি যে ব্যাপারটা ওটা কিন্তু আপনি ডেফিনেটলি পাচ্ছেন। স্পেসের এখানে কোনো অভাব নেই, আপনার জন্য স্পেস ঠিকঠাক আছে, কিন্তু হ্যাঁ সিটটা একটু টাইট ব্যাপারটা বলতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন দেখুন পিলিয়নের জন্য সিট আছে, কিন্তু অ্যাগেন ওই টাইটই আর একটু ছোটো সিট, ঠিক আছে। এবার দেখুন এবার রাইডটা স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে নিয়ে যাই আগে, ফার্স্ট গিয়ার অ্যান্ড দেন সেকেন্ড গিয়ার, এই জিনিসটা দেখুন, থার্ড গিয়ার, ইনফ্যাক্ট ফোর্থ গিয়ারেও এই যে ব্যাপারটা দেখুন, দেখছেন এই যে টর্ক যে ব্যাপারটা এসছে না, টর্ক ডেলিভারি ইজ লাইক আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। ইনিশিয়াল রেসপন্স তো যথেষ্ট ভালো, আপনি হোক বা পিলিয়নের সাথে রাইড করছেন উইথ পিলিয়ন উইথ লোড, ইনিশিয়ালি বাইকটাকে ক্যারি করতে আমার মনে হয় না আপনার এখানে কোনো প্রবলেম হওয়া উচিত। সো ওই ব্যাপারটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি যথেষ্ট ভালো পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে এটার মানে বলতে পারেন যে নতুন এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। তবে চলুন ওটাকে আমি আপনাদের টেস্ট করে দেখিয়ে দিই। এখানে মোটামুটি বাইকটাকে নিয়ে যাব আগে 70 পর্যন্ত, দেন এই যে ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিলাম, ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিলাম, 4th গিয়ারে ছিলাম, 3rd-এ ক্লাচ ছেড়ে দিলাম, 2nd-এ নিয়ে এসে ক্লাচ ছেড়ে দিলাম। কিন্তু বাইকটার রিয়ার টায়ার কি স্লিপ করেছে? করেনি কিন্তু। আর এটা কিন্তু তখন হেল্প হবে যখন আপনি হাই স্পিডে আছেন, সামনে কিছু চলে এসছে আর আপনাকে ইঞ্জিন ব্রেকিং বা বলতে পারেন গিয়ার ডাউন করে আপনাকে স্পিডটা স্লো ডাউন করতে হবে, সেখানে কিন্তু ডেফিনেটলি এটা আপনাকে প্রচণ্ড হেল্প করবে আপনার সেফটিটাকে এখানে মানে বলতে পারেন এনশিওর করার জন্য। আর দেখুন ক্লাচটা ইজ ডেফিনেটলি লিটল সফটার দেন আর্লিয়ার ভার্সন, প্রিভিয়াস ভার্সন বলতে পারেন। আর গিয়ারটা যদি দেখেন হালকা একটা এফোর্ট দিতে হচ্ছে, আর কিন্তু আপ ডাউন শিফটিং আরামসে হচ্ছে মাখনের মতন, কোনো চাপ নেই। এবার এত কিছু ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা করি, তারপরে আপনাদের সাথে এর যে বলতে পারেন পারফরমেন্স সেটার ব্যাপারে কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ কিপড অন ফার্স্ট গিয়ার, 60 crossed, time for 100 now, 100 also easily crossed। দেখুন বন্ধুগণ আমি এটা বলতে পারি যে আমার মনে হচ্ছে এখানে ওভারঅল যদি আপনি ভাইব্রেশনটা দেখেন তাহলে কিন্তু এখানে হালকা একটু বলতে পারেন কন্ট্রোল হয়েছে আগের থেকে, এটা আমি ডেফিনেটলি বলবো, খুব বেশি না তবে হালকা। আচ্ছা এরপরে আরেকটা জিনিস দেখুন, এইখানে আমি যে টার্ন করছি R15 হোক বা বলতে পারেন কারিজমা হোক, জায়গা তো নেয়, এটাও নিচ্ছে, ঠিক আছে। যেরকম ভাইব্রেশন বলছিলাম খুব মানে খুব চেঞ্জ না, তবে হালকা একটু বেশি কন্ট্রোল বলতে পারেন ওয়েন কম্পেয়ার টু ইস প্রিভিয়াস ভার্সন, সেটা আমি বুঝতে পেরেছি। মোটামুটি বলতে পারেন 90-100 পর্যন্ত গেলে তখন একটা হালকা ভাইব্রেশন যেটা ওটা আমি বুঝতে পারছি মানে এই ফুটপেক্সে, বাট হ্যাঁ ওই বাস খুব একটা যে বদার করবে আপনাকে সেটা নয়। কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি বলতে পারি মোটামুটি 110 পর্যন্ত আপনি মানতে পারেন, ঠিক আছে, যেখানে খুব বেশি ভাইব্রেশন হবে না। ইনফ্যাক্ট স্টেবিলিটি যদি আপনি হাই স্পিডে টপ স্পিডেও চলে যান, স্টেবিলিটির আপনার এখানে কোনো প্রবলেম নেই, নট জাস্ট বিকজ অফ যে টায়ারটা সাইজটা ইনক্রিজ হয়েছে, ইনফ্যাক্ট চালানোর সময় বুঝতে পারবেন যে স্টেবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি আপনার এখানে বেটার লাগছে এর প্রিভিয়াস ভার্জন থেকে, ঠিক আছে। আর তারপরে দেখুন ইঞ্জিন হিটিংয়ের অ্যাজ সাচ খুব বেশি ইস্যু হবে না, আর যদি হয়েও থাকে ফার্স্ট সেকেন্ড সার্ভিসের পরে ওটার আপনার খুব বেশি ফিল হবে না, ঠিক আছে। আর তারপরে দেখুন মাইলেজ যদি 10-এ চালান মোটামুটি 28 পর্যন্ত এক্সপেক্ট করুন, আর তারপরে যদি 60-70 পর্যন্ত স্পিডে চালান, খুব বেশি ক্লাচ থ্রটল গিয়ার ইউজ না হয়, মোটামুটি বলতে পারেন ওই 30 থেকে 35-এর মধ্যে আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর তারপরে এবার যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। চলুন তবে এটাকে নিয়ে যাই ওই মোটামুটি 70 পর্যন্ত, সামনে এখানে 70 পর্যন্ত, তার উপরেও নিয়ে যাই, দিয়ে দেখি কি হয়। মোটামুটি 75-এ গিয়ে ব্রেক করেছি, ফ্রন্ট ব্রেক। দেখুন সামনে যে 300 mm-এর পেটেল ডিস্ক পাচ্ছেন, যথেষ্ট ভালো কিন্তু আপনাকে ব্রেক রেসপন্স দিচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, এটা কিন্তু মানতেই হবে, যথেষ্ট ভালো রেসপন্স। আর আগের মতনই এমন কিছু ডিফারেন্স হয়নি, ঠিক আছে। জাস্ট চাকাটা ইনক্রিজ হয়েছে বলে যে রাইড ডাইনামিক্সে এমন খুব বেশি তফাৎ হয়েছে স্পেশালি বলতে পারেন এখানে ব্রেকিংয়ে, আমি কিন্তু সেটা একদমই বলবো না। আর তারপরে যদি আপনি এখানে রিয়ার ব্রেকটা দেখেন,
চলুন সেটাকেও, আচ্ছা এরা গাড়িগুলো মধ্যেখান দিয়ে যাচ্ছে কেন? এই যে মোটামুটি এটাকে আবার নিয়ে যাবো ওই 60 থেকে 70-এর মধ্যে। এই যে 59-এ রিয়ার ব্রেকটা করেছি। হ্যাঁ, রিয়ার ব্রেকে যখন এক্সট্রিম প্রেস করেছি এখানে কিন্তু এবিএস ইন্ট্রুশনটা আমি কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার দেখুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে আমি ইউজ করে দেখি কীরকমের রেসপন্স পাচ্ছি। মোটামুটি ওই স্পিডে নিয়ে যাব 60 থেকে 70-এর মধ্যে, অ্যান্ড 70-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। ও ভাই আলাদাই রেসপন্স, ভাই আলাদা রেসপন্স। ওভারঅল ব্রেকিংটা যথেষ্ট ভালো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, রিয়ার ব্রেকটা শুধুমাত্র যদি দেখেন ওই প্রোগ্রেসিভ নেচার, যেরকম মোটামুটি প্রতিটা ভিডিওতেই বলি, ব্রেকটা অ্যাপ্লাই করলে রিয়ার ব্রেক হালকা একটা স্পিড কাট ডাউন হবে, ওই ফিলটা আপনারা পাবেন। আচ্ছা, এরপরে সাসপেনশনটা যদি দেখেন, দেখুন আমি বলবো যে এখানে দুটোকে একটু স্টিফার সাইডে রাখা হয়েছে। যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন না, গাড়িটা কিন্তু আপনার কথা শুনছে, কিন্তু ডেফিনেটলি বলবো ইউএসডি হওয়া উচিত ছিল, তাহলে হয়তো হ্যান্ডলিংটা আরও ভালো হতে পারতো। দেখুন হাই স্পিড, টপ স্পিড বা কর্নারিংয়ে যদি যান ভালো রেসপন্স দেবে, কিন্তু যখন আপনি ওই গাড্ডার দিকে যাবেন না, তখন কিন্তু ভাই মানে আপনাকে বলবে যে ভাই আস্তে চালাও, ঠিক আছে, নাহলে কিন্তু বারবার আপনার ঝটকাটা কিন্তু আপনার কোমরে কিন্তু ফিল হচ্ছেই হচ্ছে, এটা আপনাকে মানতেই হবে। তো এইটা ছিল ব্যাপারটা আবার সাসপেনশন, যথেষ্ট সিফার সাইডে আপনি বলতে পারেন, ঠিক আছে। কিন্তু আর একটা ব্যাপার আমি যেটা দেখলাম, আমি যখন এই রোড পর্যন্ত আসছি, মানে ভিতরে একটা রাস্তা দিয়ে, মানে জাস্ট বাম্পার রোডটাতে, ওখানে কিন্তু ডাবল, যেহেতু আমি প্লেনের সাথে আসছিলাম, তো ওখানে কিন্তু নিচে কিন্তু টাচ হচ্ছিল বাইকটা মাঝে মাঝে, ঠিক আছে। সো দেখুন আপনি একলা রাইড করলে চাপ নেই, কিন্তু বিকজ 157 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, নর্মাল রোডে রাইড করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বাম্পি রোডে যান তখন কিন্তু হালকা নিচে কিন্তু ঠেকতে পারে, এটা আপনাকে এখানে মেনে চলতে হবে, ঠিক আছে। সো সাসপেনশনের ব্যাপারটা হয়ে গেল। এবার ওভারঅল ফিল যদি দেখেন, দেখুন বাইকটা 1-1.5 কিলো হয়তো বেড়েছে, যেটা কোম্পানি এখন পর্যন্ত খুব বেশি মেনশন করেনি, তার জন্য বলতে পারেন যে খুব একটা বেশি আপনার ওয়েট ফিল হচ্ছে সেটা না, আগেও খুব একটা বেশি ফিল হতো না, আর এখনও আপনার এখানে খুব একটা ওয়েট যেটা, সেটা আপনার ফিল কিন্তু মানে বলতে পারেন ডেফিনেটলি হচ্ছে না। তার বাদে যেটা আমি বলবো, দেখুন যে রাইড মানে এই যে এখানে রিয়ার ভিউ মিরার যথেষ্ট আপনাকে ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, অটো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ, ন্যাভিগেশন, কানেক্টিভিটি, ঠিক আছে, ব্লুটুথ অ্যান্ড দেন এখানে এই যে মোবাইল চার্জিং পোর্ট, সব কিছু তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, তাই না। তারপরে দেখুন এটা থামিয়ে ব্যাপারটা আপনাদের সাথে বলি, দেখুন আপনি কিন্তু হালকা একটু ঝুঁকছেন, রিয়ার ফিটেড ফুটপে খুব বেশি ঝোঁকার দরকার নেই। সো আপনি যদি একলা রাইডে বেরোতে চান না, লং রাইড, তো ঠিক আছে, কিন্তু পিলিয়নের সাথে বেরোলে পিলিয়নের বিকজ অফ দ্য রাইড পশ্চার একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যদি আবার দুজনেরই মানে অভ্যেস হয়ে গিয়ে থাকে, তাহলে আবার লং রাইডে প্রবলেম হবে না, খুব বেশি না, কিন্তু মোটামুটি যদি লং রাইড 100-150-200 কিলোমিটার যদি ধরেন, ঠিক আছে। তারপরে দেখুন সিটি রাইড বা ডেইলি রাইডসের জন্য তো এই বাইকটা আপনাদের জন্য আছেই, আর রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিয়ে দিচ্ছে। মোটামুটি দেখুন এই বাইকটাতে কি আছে না আছে এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেছে। তবে চলুন এবার যাওয়া যাক এটার কনক্লুশন, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল এই বাইকটা কেনা কতটা ঠিক হবে। এটাকে এবার কম্পেয়ারও করবো উইথ কারিজমা অ্যান্ড R15 ভার্সন 4 বা ভার্সন M। বন্ধুগণ, তবে এবার কনক্লুশনের ব্যাপারটা দেখে নিই। দেখুন কনক্লুশনে সবথেকে প্রথমে যেরকম প্রতিটা ভিডিওতে বলি, কম্প্যারিজন যদি করা হয় R15 বা কারিজমার সাথে, দেখুন কারিজমা মোটামুটি দেখুন আইকমার 2024 বা যদি বলেন আপনি অটো এক্সপো 2025 যেটা ইন্ডিয়াতে হচ্ছে, ওখানে কোম্পানি দেখিয়েছে যে কম্ব্যাট এডিশনে কিন্তু আপনারা USD পাচ্ছেন। এবার প্রাইস আগে ওখানে মোটামুটি 2,16,17 ছিল, এখন হয়তো 4-5 হাজার টাকা আরও বাড়বে, ওই দুটো বাইকই মোটামুটি 2,22-24 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। সো প্রাইসে খুব একটা ডিফারেন্স হবে না। কিন্তু দেখুন RS যখন আপনি দেখছেন না, এখানে কিন্তু মানে কোম্পানি এই যে লুকটা দিয়েছে, লোক কিন্তু প্রচণ্ড পছন্দ করে, আওয়াজটা লোকজনের প্রচণ্ড পছন্দ। আর তারপরে এখানে যেহেতু আরও এই যেগুলো কমই ছিল সেগুলো কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে, যেরকম এখানে বলতে পারেন যে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া হয়েছে, দেন এখানে রাতে রাইড করার জন্য এখানে আপনাকে ভালো প্রজেক্টর ল্যাম্প দেওয়া হয়েছে, ঠিক আছে, দেন এখানে ব্লুটুথ দিয়ে দেওয়া হয়েছে ন্যাভিগেশনের সাথে। সো দেখুন লুক, ফিচার, পারফরমেন্স সব কিছুই আপনারা এখানে পাচ্ছেন। আমার মনে হয় যদি USD পেয়ে যেতাম কমপ্লিট হয়ে যেত বাইকটা, তাই না। এবার আপনাদের কি ফিল হচ্ছে এটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আর এই USD ব্যাপারটার জন্যই বলতে পারেন কারিজমা একটু হলেও এর থেকে আগিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি R15 দেখেন, স্পেশালি ভার্সন এমটা যদি বলি, ওখানে আপনি 10 থেকে 20 হাজার টাকা বেশি করছেন। 20 হাজার টাকা কোথায়, যদি আপনি ওই কার্বন ফাইবার এডিশনটাতে যদি যান, দেখুন ওখানে যদি আপনি 10 হাজার টাকা বেশি পে করেন, হ্যাঁ টপ এন্ড পারফরমেন্স দুটো বাইকের প্রায় সিমিলার পাবেন। সো ওখানে আপনি কুইক শিফটার বেশি পাচ্ছেন, ওখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন। তো দেখুন ওখানে আপনি পে বেশি করছেন, কোম্পানি আপনাকে ওখানে বেশি ফিচার দিচ্ছে। এখানেও যা যা পাচ্ছেন আমার মনে হয় না, দেখুন যদি আপনি ট্র্যাকশন কন্ট্রোল না পান বা যদি আপনি কুইক শিফটার না পান, এখানে চালানোতে কিন্তু এমন কিছু ডিফারেন্স আপনি এখানে বুঝতে পারছেন না। কিন্তু হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোলের সেফটি পেলে আরও ভালো হতো। বাট হ্যাঁ, এখানে যা যা কোম্পানি এখন অফার করছে আমার তো চালিয়ে প্রচণ্ড ভালো লেগেছে। শুধু হ্যাঁ, USDটা পেলে ভালো হতো, এটা আমি আবার বলবো, ঠিক আছে। R15 ব্যাপারটা এটাই, বেশি পে করছেন, ফিচার আপনি বেশি পাচ্ছেন, ঠিক আছে। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে বলা হয়ে গেছে, কি নতুন, চালিয়ে কি ডিফারেন্স,
তিনটে বাইকের মধ্যেই যে কম্পিটিশন হচ্ছে RS বলতে পারেন R15 বা কারিজমা কী ডিফারেন্স আছে সব কিছু আপনাদের বলে দিয়েছি। এবার আপনাদের কি মনে হচ্ছে আফটার আপডেট 8 থেকে 10,000 টাকা বেশি পে করে এই বাইকটাকে কিনবেন, নাকি কারিজমা বা বলতে পারেন আপনি এখনও বলতে পারেন যে R15 কিনতে বেশি পছন্দ করবেন? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।